এত বড় একটা বোমা বানিয়ে ওখানে রেখে গেল, ওইটার বিস্ফোরণ আমাদের বিস্ফোরক দল যে করলো, এটা যদি কোথাও অন্য কোথাও স্কুল কলেজ মাদ্রাসা বা মেট্রো স্টেশনে যদি ফুটতো, অবস্থাটা কি দাঁড়াইতো? এবং এই কাজগুলা যেসব জঙ্গি গোষ্ঠী করছে তাদের বিরুদ্ধে আসলে সরকার কতটুকু অ্যাকশন নিচ্ছে বলে আপনার মনে হয়? জি ধন্যবাদ। আমিও দেখেছি, আপনার এটা দেখানো আরো ভালো হলো। এই যে প্রেসার কুকার বোম, কিংবা ধরেন মেট্রো রেলের ওখানে পাওয়া গেল ঢাকার, এটা তো সাভারে, আপনার পাইপ গান বোম, এগুলো কিন্তু আমাদের বাংলাদেশে যারা আপনার জঙ্গিদের বিভিন্ন স্লিপার সেল বা ফ্রন্ট অর্গানাইজেশন আছে, আমি একজন বিশেষজ্ঞরই শুনছিলাম, পুলিশের বা র্যাবের হবে, তারা বলছে এগুলো মূলত জয়সে মোহাম্মদ এবং পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন। কারণ পাকিস্তান তো অ্যাকচুয়ালি জঙ্গিদের চারণভূমি। তো এইটা তারই লক্ষণ। এখন আমার খুব জানতে ইচ্ছা করে রাশেদ ভাইয়ের নামটা মনে আছে কিনা, আমি এগুলোর নামও মনে রাখতে চাই না। এই যে ইউনূসের জামানায় যে একজন আইজি ছিল, সে ডিক্লেয়ার করে দিয়েছিল না যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, মনে আছে আপনার? হ্যাঁ, যে বাংলাদেশে কোনো জঙ্গি নাই, অর্থাৎ 5 আগস্টের পরে বাংলাদেশ জঙ্গি মুক্ত। আসলে জঙ্গিদের জেলখানা থেকে ছেড়ে দেওয়া এবং ইউনূসের আমলে অকস্মাৎ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদেরকে গ্রেপ্তার, স্বাধীন সাংবাদিকতা যারা করেন তাদের গ্রেপ্তার, বিশ্ববিদ্যালয়ের প্রফেসরকে গ্রেপ্তার, সাংবাদিকদের গ্রেপ্তার, কিন্তু জঙ্গিরা সব ছাড়া পেয়ে গেল রহস্যজনকভাবে। আসিফ নজরুল, ইউনূসের সেই কুখ্যাত আইন উপদেষ্টা, যিনি ভিতরে ভিতরে জঙ্গিবাদ এবং মৌলবাদকে উৎসাহ দিয়েছেন, তার সরকার পুরোটাই। তো আজকে এটারই ফসল। এখন দেখার বিষয় যে বিএনপি কে এইটাকে স্বাভাবিকভাবে দেখবে, নাকি বিএনপির মনে রাখতে হবে যে 2001 থেকে 2006 প্রত্যেক সরকারেরই সফলতা থাকে, ব্যর্থতা থাকে। আমি ওইভাবে বলবো না যে প্রত্যেক যে কোনো সরকার মহা সফল মহা ব্যর্থ, কিন্তু বিএনপির সফলতা যাই থাক, মহা ব্যর্থতার একটা ছিল জঙ্গিবাদকে কন্ট্রোল করতে না পারা। আপনার মনে আছে রাজশাহী জোনে এই আপনার বাংলা ভাই নামক সিদ্দিকুল্লাহ মিয়া পরবর্তীকালে জেএমবি বানিয়ে তাদের যে রাজশাহী, নওগাঁ, আত্রাই অঞ্চলে, বাঘা অঞ্চলে তাদের যে দাপট, প্যারালাল গভর্নমেন্ট চালানো, বিচার করা, এই যে মৌলবাদী তালেবানি স্টাইলের কাজগুলো করেছে, পরে অবশ্য বিএনপি সরকার তাদেরকে গ্রেপ্তার করার চেষ্টা করেছে, হয়তো করেওছে, কিন্তু ততক্ষণে ওই যে আপনার বিখ্যাত গান তোমার চন্দনা মরে গেছে তাকে আর ফেরাতে পারবে না, অর্থাৎ ততক্ষণে জঙ্গিবাদের চারণভূমি হয়ে গিয়েছিল। আপনার মনে আছে 2005-এর 17ই আগস্ট একসঙ্গে 63 জেলায় বোমা হয়েছে, বোমা বিস্ফোরণ, আমাদের সুপ্রিম কোর্ট অঙ্গনে বোমা হয়েছিল। এমনকি 2000 আপনার 5-এরই অগাস্ট মাসের একটা ডেট, এই মুহূর্তে আমি মনে করতে পারছি না, আমার খুব বেদনার, আমার ব্যাচমেট ছিল, রাজশাহী ইউনিভার্সিটি একসঙ্গে লয়ে পড়েছিলাম, অনার্স মাস্টার্স, আমার খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিল ভোলা বাড়ি, যে 2 জন সহকারী জজ রাজশাহীরই এক জঙ্গির বোমায় শহীদের মৃত্যুবরণ করেছিলেন, তাদের একজন শহীদ সোহেল আহমেদ, সে আমার ব্যাচমেট ছিল। তারপরে তো 2004-এ 21শে আগস্টে বাংলাদেশের একটা প্রধান রাজনৈতিক দল, তদানীন্তন পার্লামেন্টে বিরোধী দলের নেত্রীর জনসভায় ট্রাকের উপর উপর্যুপরি বাংলাদেশের মানুষ এই প্রথম দুর্ভাগ্যজনকভাবে সাক্ষ্য হলো যে গ্রেনেড বিস্ফোরণ আপনার একটা রাজনৈতিক দলের জনসভায় হয় এবং মঞ্চকে টার্গেট করে ট্রাকের উপর, অর্থাৎ শেখ হাসিনা সহ পুরো আওয়ামী লীগ নেতৃত্বকে শূন্য করার জন্য। এখন যাই হোক, তারপরে তো পদ্মা, মেঘনা, যমুনায় অনেক জল গড়িয়েছে, কিন্তু আমরা তো মনে হলো আবার ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, সেই জায়গায় চলে আসলাম। আবারও বিএনপির 2001-06-এর মতো বিদ্যুতের সমস্যা, গ্যাসের সমস্যা, প্রচন্ড সমস্যা, আর তার সঙ্গে এই জঙ্গিবাদের নাড়াচাড়া। আজকে আপনি বলছেন ফাঁকা জায়গা হয়েছে, হয়তো ওরা টেস্ট করেছে, পরে আরো জায়গায় করার চেষ্টা করবে। এখনই যদি সমূলে এদেরকে বিনষ্ট না করা হয়, এবং এরা তো ধরেন মাঠ পর্যায়ে এক্সিকিউটর, জঙ্গিবাদের যে যারা ধারক বাহক, যারা এই টকশো গুলো করে বিভিন্ন জায়গায়, জঙ্গিবাদকে উৎসাহ দেয়, মদত দেয়, বুদ্ধিজীবী সাজে এবং মুক্তিযুদ্ধকে কন্টিনিউয়াস আক্রান্ত করে জঙ্গিবাদ। এবং আমি তো জানি যে আইএসআই শুধু আসেনি, জয়শে মোহাম্মদের নেতারাও নাকি ইউনূসের আমলে ঘুরে গেছে গোপনে, হ্যাঁ, বর্ডার এরিয়াতে, হ্যাঁ বর্ডার এরিয়ায়। এবং পাকিস্তান সেনাবাহিনীর যে সেলফ ডিক্লেয়ার্ড ফিল্ড মার্শাল, কোনো যুদ্ধে না জিতেই ফিল্ড মার্শাল আপনার আসিফ মুনির, আমি বলি মোল্লা মুনির,
অর্থাৎ সেই পাকিস্তানি যে ধর্মান্ধ এবং আর্মির যে নেক্সাস, আইয়ুব খান এবং পরবর্তীকালে জিয়াউল হক এটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল স্বৈরাচার। এবং আপনি জানেন জিয়াউল হকের ওই স্বৈরাচারের বিরুদ্ধে একজন প্রগতিশীল কবি পাকিস্তানের, আগে ইন্ডিয়াতে মুম্বাইতে ছিল অবিভক্ত ভারতে, ফয়েজ আহমেদ ফয়েজের সেই বিখ্যাত গান হাম দেখেঙ্গে। এবং আপনার মনে আছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এই যে আপনার নাগরিকত্ব মামলায় এই গান সারা ভারত জুড়ে হয়েছিল বিভিন্ন ভাষায়, যেটা আপনার ইকবাল বানু গেয়েছিলেন, হাম দেখেঙ্গে, তুমি যতই চেষ্টা করো আমরা দেখব। তো সেই যে জিয়াউল হক এবং পাকিস্তানি মার্কিন সাম্রাজ্যবাদ পুষ্ট জঙ্গি আফগান জঙ্গিদের যে কানেকশন, ইউনূসের জামানায় তো পাকিস্তানিদের চারণভূমি হয়ে গেল, অবাক কাণ্ড, মনে হচ্ছে পুরো পাকিস্তান হয়ে গেল। তো সেইখানে বিএনপি সরকারকে খুব, এটা কোনো বিএনপির কাছ থেকে আমাদের দয়া ভিক্ষা না, কারণ একটা সরকারের মূল দায়িত্ব থাকে প্রথম অন্যান্য কিছু দিতে পারুক না পারুক জনগণের নিরাপত্তা বিধান করা, রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা। এই জঙ্গিবাদ মৌলবাদ যারা সভ্যতার শত্রু, পবিত্র ইসলামের শত্রু, মানবতার শত্রু, আমাদের দেশের শত্রু, মুক্তিযুদ্ধের শত্রু, তাদেরকে আইনানুগভাবে অত্যন্ত বলিষ্ঠভাবে দমন করতে হবে। এখন তো নতুন অর্থমন্ত্রী হয়েছে, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, আমরা দেখতে চাই যে উনি ওই জায়গাটায় আসছি মাউন ভাই। তার আগে একটা জিনিস আপনি একটু দেখাই, এই যে আজকের এই চিঠিটা সিকিউরিটি কাউন্সিলের একটা চিঠি আজকে ফেসবুকে সারাদিন ভাসছে। মূলত এই চিঠিটা যে জন্য সিকিউরিটি কাউন্সিল বলছে, এই যে এশিয়ান পোস্ট বাংলাদেশে শাখা তৈরির চেষ্টা করছে আল কায়দা এবং জাতিসংঘ। আমার যে প্রশ্নটা দেখেন, বেশ কিছুদিন আগে সম্ভবত মনে 2-3 মাস আগে বলল মোসাদের ইয়ের কথা, ইসরায়েলের যে অ্যাম্বাসেডর ভারতে আছে সে বলল যে হামাসের ট্রেনিং সেন্টার বাংলাদেশে আছে, বারবার বলছে এখানে জঙ্গি। আমরা নিজেরাও জানি যে পাকিস্তানের জয়শী মোহাম্মদ থেকে সবাই এসে ঘুরে গেছে, ওদের ভিসা লাগানো কিছু নাই, ঘুরছে। আর এখন এতদিন তো বলছে সব ভুয়া। এখন আজকে যদি জাতিসংঘ এই কথা বলে, আমরা আসলে কোন দিকে, আমরা কি ভূতের মতো উল্টা দিকে হাঁটছি? না, এখন জি ধন্যবাদ আপনার এই খুবই প্রাসঙ্গিক এবং অত্যন্ত চিন্তাধর্মী প্রশ্নের জন্য। এখন ধরেন বিএনপি সরকার যদি মনে করে উট পাখির মতো বালুতে মুখ গুজে আমি বসে থাকবো, তাহলে তো বিএনপি সরকারের জন্য মহা বিপদ, বাংলাদেশের জনগণের জন্য বিপদ। তবে আমি মনে করি বাংলাদেশের জনগণ দিন শেষে এগুলো জঙ্গিবাদ মৌলবাদের বিরুদ্ধে লড়াই করবে। কিন্তু প্রশ্নটা হলো, যেহেতু রাষ্ট্র ক্ষমতায় বিএনপি আসীন এবং বিএনপি নির্বাচনের সময় বলেছিল আমরা মুক্তিযুদ্ধকে ধারণ করব, গণতন্ত্রকে ধারণ করব, আইনের শাসন হবে আমার শেষ কথা। তারেক রহমান সাহেব সম্মানিত প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে এটা বলেছিলেন। কাজেই এখন বিএনপিকে বলতে হবে এই যে রিপোর্ট আপনার বেরিয়েছে, এটা এখন তদন্ত করুক। আর আমারও কাছে ধরেন আপনি তো সাংবাদিক, আপনার আরো ব্যাপক নেটওয়ার্ক আছে, কিন্তু ধরেন আমি দেশের সাংবিধানিক আদালতের আইনজীবী হিসাবে টপ টু বটম আমাদের কাছে নানা সময় নানা লোক আসে তাদের নানা গ্রিভেন্স বলার জন্য, এবং সেখানেও বিভিন্ন খবর পাওয়া যায়। ধরেন জাতির দুর্ভাগ্য কি, 5 আগস্টে রেজিম চেঞ্জের পরে অনেক মানুষই মনে করেছিল ঠিক আছে একটা সুষ্ঠু নির্বাচন হবে, যেরকম শাহাবুদ্দিন সাহেব করেছিল, জাস্টিস হাবিবুর রহমান শেলি করেছিলেন 96-তে, শাহাবুদ্দিন সাহেব করেছিলেন, শাহাবুদ্দিন 91 সালে, তো 1991-তে। তো ইউনূস সাহেব তো সেই পথে হাঁটলেন না, তিনি তো একটা প্রশ্নবিদ্ধ নির্বাচন দিলেন। একদম একটা বড় রাজনৈতিক দল এবং তার সমর্থক গোষ্ঠী মোট ভোটারের 30-40%কে ভোটের প্রক্রিয়ার বাইরে রেখে, তো সেই হিসাবে এবং তিনি জঙ্গি লালন পালন করেছেন। এই নিউজ বের হওয়ার পর আমি মনে করি বিএনপি সরকারের উচিত হবে এটা ইমিডিয়েট তদন্ত করা, রাষ্ট্রের স্বার্থে, জনগণের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে। এবং ডক্টর ইউনূস, আসিফ নজরুল, আদিলুর রহমান শুভ্র, তদানীন্তন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ ইউনূসের কোনো অ্যাডভাইজারের কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে। সহজ বাংলায় আমি দাবি করছি তাদের উপর ট্রাভেল রেস্ট্রিকশন ইম্পোজ করুক, তারা যেন দেশ ছেড়ে যেতে না পারে। কারণ তারা মানুষের ভালোবাসার সুযোগ নিয়ে সরল বিশ্বাসকে পুঁজি করে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে আমার দেশকে মৌলবাদী রাষ্ট্র বানানোর সকল চক্রান্ত প্রয়াস নিয়েছিল।
এখন বিএনপি সেখান থেকে ফিরে আসবে, নাকি বিএনপিও ইউনূসের গড্ডালিকা প্রভায় গা ভাসাবে? এটি এখন বাংলাদেশের মানুষ দেখতে চায়। রাশেদ ভাই। না মামুন ভাই, আজ এতদিন আওয়ামী লীগকে বলা হতো যে আওয়ামী লীগ নাটক করছে জঙ্গি ধরে। ওকে, ওয়েল অ্যান্ড গুড, আমিও মেনে নিলাম ভাই। এক সময় বিরক্ত হলেন, সুশীল সমাজ, আপনারা আইনজীবীরা সবাই মিলে বললেন যে না, এখানে অনেক কিছুই মনে হয় সন্দেহজনক মনে হচ্ছে বা দেখা যাচ্ছে। এই র্যাব এটাকে ধরতেছে, ওরে ধরতেছে, মারতেছে, জঙ্গি বইলা আবার জেলে পুড়তেছে। পক্ষে বিপক্ষে অনেক কথা ছিল, কিন্তু বারবারই আওয়ামী লীগ বলছে যে না, জঙ্গি আছে। তা আওয়ামী লীগ গেল, সমস্ত জঙ্গিদেরকে তো উইদিন 72 আওয়ার সবাইকে ছেড়ে দিলেন, বড় বড় ফাঁসির আসামির জঙ্গি ছেড়ে দিলেন। এখন বলতেছেন কোন এক মামুন যে বোমা স্পেশালিস্ট, তাকে খুঁজতেছেন। ভাইয়ারাজ, আমি যতটুকু বুঝি, আমার জ্ঞানে আমি যতটুকু বুঝি, যেহেতু আপনাকে এর আগের একটা প্রোগ্রামে আমি বলেছিলাম, যেহেতু আমরা ইমিগ্রেশনে চাকরি করি, আমাদেরকে ওই লাগেজ চেকিং, ব্যাগেজ চেকিং আগে শেখানো হয়, অস্ত্র প্রশিক্ষণটা দেওয়ানো হয় আমাদেরকে যে কোনটা কিভাবে, ইনকেস কিছু হলে আমরা কি করব। তো সেখানে বুঝি যে আমাদের বারবার বলতো এই যে প্রেসার কুকার বোমা, পাইপ বোমা বা এআইডি দিয়ে যেটা করা হয়, এটা আসলে খুব স্পেশালিস্ট লোক লাগে। মানে এটা সেনাবাহিনীর কিছু লোক আছে, বিমান বাহিনী তো হয় না, আপনার বিজিবি তো হয় না, এটা একদম স্পেশালিস্ট সেনাবাহিনীর করা। যেমন আপনার স্নাইপার শুটার যাদের বলা হয়, এটাও সেনাবাহিনী, বোমা স্পেশালিস্ট সেনাবাহিনী থেকে হয়। বা আজ থেকে 4 বছর আগে এই প্রেসার কুকার বোমা বা অমুক বোমা, এগুলোর পুরো ডাটা দিয়ে দিয়েছিল আইএসআই অনলাইনে, ওদের একটা পত্রিকা আছে, ওইটা তো অনলাইনে দিয়ে দিয়েছিল। এরপরে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু ফুটছে, সেই জিনিস এখন বাংলাদেশে আছে, হইতেছে। এটা তো কালকে আর আজকে হয় নাই, এটা তো চলতেছে, জঙ্গিরা বেড়ে আসছে, এটা চলতেছে। দেখেন, মতিউর রহমান নিজামী তদানীন্তন মন্ত্রী বেগম জিয়া সরকারের জামাতের আমির এবং যুদ্ধাপরাধী, 71-এর যুদ্ধাপরাধের জন্য পরে ফাঁসির দণ্ডপ্রাপ্ত। উনি এক সাংবাদিকের উত্তরে বলেছিল না 2004-এই, যে বাংলা ভাই নেই, বাংলা ভাই মিডিয়ার সৃষ্টি। কিন্তু উনি যে মন্ত্রিসভার ক্যাবিনেট সদস্য, সেই মন্ত্রিসভা বেগম জিয়ার নেতৃত্বেই বিএনপি পরে কিন্তু এই বাংলা ভাই এবং শায়ক আব্দুর রহমানকে গ্রেপ্তার করেছিল। ফাঁসির রায় কার্যকর করতে পারেনি, কারণ তারপর তাদের মেয়াদ শেষ হয়ে গেছে। তো সুতরাং গভর্নমেন্ট যে কোনো, মানে দেশপ্রেমিক তো অনেক বড় শব্দ, যে কোনো দায়িত্বশীল গভর্নমেন্ট যাদের মূল দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তা দেওয়া, জানমালের নিরাপত্তা, অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষায় সহায়তা করা, এটাই তো মেইনলি রাষ্ট্র। আমরা তো রাষ্ট্রের কাছে বলি না যে আমাকে দুধ ভাত খাওয়াও, সোনা দিয়ে মুড়িয়ে দাও, আমাকে ডেইলি চাইনিজ খাওয়াও। সরকারের কাছে আমাদের নাগরিক হিসাবে দায়িত্ব চাওয়াটা কি, যে তুমি রাষ্ট্রের নিরাপত্তা বিধান করবা, তুমি রাষ্ট্রের বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, ইলেকশন কমিশন, দুর্নীতি দমন কমিশন, এগুলো অ্যাক্টিভ রাখবা। তোমার সরকারের কেউ দুর্নীতি করলে তারও যেন বিচার হয়, অন্যান্য সময় যারা দুর্নীতি করে বা করেছে তাদেরও বিচার হয়। আর মূলত আমি নাগরিক যে যে পেশায় আছি, আমার পেশা যেন আমি শান্তিপূর্ণভাবে করতে পারি। আপনি যদি রাশেদ ভাই জনগণের কাছে প্রশ্ন উত্তর করেন, কেউ কিন্তু বলবে না যে কোনো সরকারের কাছে তারা টাকা চায় যে আমাকে আজীবন বসে খাওয়াও। বাংলাদেশের মানুষের এইটুকু আত্মমর্যাদা আছে। অনেক সময় ভাতা টাতা নেয়, সেটি যারা একান্ত অসহায়, বয়স হয়ে গেছে, কর্মক্ষম হারিয়েছে, সেইটা। কিন্তু মেইন দরকার, মেইন যেটা আপনার হয়েছে, সেটা হচ্ছে যে রাষ্ট্র যেন, সরকার যেন নাগরিককে নিরাপত্তা দেয়, এবং সরকারি দল এবং সরকার যেন মানুষের নিরাপত্তার উপরে হামলে না করে, চাঁদাবাজি না হয়। তো বিএনপির তো 6 মাস হতে চলছে। এখন আমি যেটা বলছি, ধরেন অতীতে জঙ্গিবাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সাকসেসফুলি অভিযান পরিচালনা করেছে, এটার প্রশংসা আওয়ামী লীগকে করতে হবে, শেখ হাসিনার সরকার। হ্যাঁ, সেখানে যদি কোনো বাড়াবাড়ি হয় সেটার প্রতিবাদও হবে। এই জন্যই উচিত হচ্ছে সরকার সবসময় জনগণকে জানিয়ে করবে। আমি বলছি না জঙ্গিকে কিভাবে ধরলো, জঙ্গির সোর্স কি, সেইটা না, কিন্তু যাতে কেউ প্রশ্ন করার সাহস না পায়, একটা হোলিস্টিক অ্যাপ্রোচ থাকতে হয়। তো সেটা তো বিশ্বের অনেক জায়গাও থাকে না। কিন্তু এখন তো যেটাই ঘটেছে, প্রশ্নবিদ্ধ নির্বাচন বলেন, নন ইনক্লুসিভ নির্বাচন বলেন, যেভাবেই হোক বিএনপি ক্ষমতা এসেছে জনগণের ভোটে, একটা অংশের ভোটে।
আমি একটা বরং আজকে মনে করি এই জঙ্গিবাদের বিরুদ্ধে দমন, রাশেদ ভাই এটা অনেকের কাছে অপ্রিয় লাগবে, জঙ্গিবাদের বিরুদ্ধে দমন, জঙ্গিবাদ দমন, মৌলবাদ দমন, স্বাধীনতা বিরোধীদের দমন রাজনৈতিকভাবে, এবং বাংলাদেশকে একটি গণতান্ত্রিক পথে নিয়ে যাওয়া। গণতন্ত্র তো খুব কঠিন শব্দ, মানে গণতন্ত্রের চর্চা শুরু করা, আর বিচার বিভাগ, পার্লামেন্ট, ইলেকশন কমিশন, দুদক সহ গণমাধ্যম এগুলোকে যতটা সম্ভব স্বাধীনভাবে কাজ করতে দেওয়া। এইটার জন্য আজ হোক কাল হোক, রাশেদ ভাই আমি একটা কথা আপনার এই চ্যানেলে বলে যাই, বহুল শ্রুত এবং অনেক সারা বিশ্বের বাঙালিরা দেখে, এই দুইটা এই 5-6টা মৌলিক ক্ষেত্রে আওয়ামী লীগ এবং বিএনপিকে একটা না একটা একমতে আসতে হবে। একজন আরেকজনকে বাদ দিয়ে এই দেশে আপনি স্থিতিশীলতা আনতে পারবেন না, এটা বারংবার প্রমাণ হয়েছে। আওয়ামী লীগও চেষ্টা করেছিল, পারেনি, আর বিএনপি তো ইউনূসের ফাঁদে পা দিয়ে উল্টো আরো আইন করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। এটা হাস্যকর ব্যাপার। মানে এইখানে একটা ছোট্ট প্রশ্ন করি আমি, এটা জাস্ট ছোট্ট প্রশ্ন, যদি আপনি আমার এই সন্দেহটা একটু দূর করতে পারেন, কারণ আপনারা আইন নিয়ে আলোচনা করেন, ইয়ে করেন, তো সুতরাং হয়তো আমাকে সন্দেহটা দূর করে দিতে পারবেন। বলেন। 4 দিন আগে আপনার আসলো, এই যে রয়ের চিফ সহ আরো 3 জন আসলেন, তার মধ্যে রয়ের চিফ, এনএসআই, ডিজিএফআই, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী সবার সাথে বৈঠক করলেন। আবার আরেকজন যে আপনার এই আমাদের প্রাইম মিনিস্টারের সাথে দেখা করলেন, দীনেশ ত্রিবেদীও দেখা করলেন। এরপর ওনারা সবাই ওই দিনই, মানে এটা মনে হয় 17-18 ঘন্টা একটা সফর ছিল, চলে গেলেন ইন্ডিয়া। নরেন্দ্র মোদীর সঙ্গে দীনেশ ত্রিবেদী একা বৈঠক করলো। এরপরে কাহিনী হলো কি, ওই দিন সন্ধ্যার সময় প্রথমে গাজীপুরে ঘেরাও করা হলো একটা পুরো বাড়ি, সেখান থেকে এমন এমন র মেটেরিয়ালস এবং পাইপ উদ্ধার হলো। তার আগে তো আপনি জানেন, আপনি নিজেও বলেন যে পাইপ বোমা ওই যে মেট্রো স্টেশনের ওখানে পাওয়া গেছে, এই সেই। এরপরে এই প্রেসার কুকার বোমা এর আগে একটা দোকানের কাছে পাওয়া গেছিল, আর গতকালকে যেটা ফুটাইছে ওটা সাভারে। আজকে জাতিসংঘের এই নিউজ যেটা দেখাইলাম, যে সবগুলো কি এক জায়গায় কি মিলানো যায়, যে ওরা কোনো ইনফরমেশন আমাদের দিয়ে গেছে, ভারতীয় গোয়েন্দা সংস্থা, এবং একই সময় এগুলা ঘটতেছে, এটা কি কোনো মিল আছে কিনা, মানে খুঁজে পান কিনা কোনো মিল না পেলেও ধরেন রয়ের প্রধান তো এখানে এসে নিশ্চয়ই ইলিশ মাছ খেতে আসেনি, কিংবা বাংলাদেশে এখন আম নাই, অন্য কি ফল আছে, কাঁঠাল, সেটা খেতে আসেনি। র এই খবরগুলো দিতে এসছে, এবং র এবং ভারত তাদের অবস্থান পরিষ্কার করেছে। তারা মনে করে একটি স্থিতিশীল বাংলাদেশ তাদের জন্য অনুকূল, কারণ প্রতিবেশী রাষ্ট্রে মৌলবাদী হলে এর প্রভাব পড়ে। এমনি তারা পশ্চিম সীমান্তে পাকিস্তানের অত্যাচারে অতিষ্ঠ, মানে পাকিস্তান গভর্নমেন্টের না, পাকিস্তানের যে পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সর যে টেরোরিস্ট পাহেলগামে যে বর্বরতা ঘটালো জঙ্গিরা, বা এর আগে পুলবামায়, তো বা অন্যান্য কাশ্মীর চলছে, তো সেই হিসাবে তারা নিশ্চয়ই মনে করে। এবং তারা আরো একটা বিষয় ক্লিয়ার করেছে, এবং এটাও বোঝা যাচ্ছে, কারণ এই রয়ের প্রধানরা ঘুরে যাওয়ার পর, দীনেশ ত্রিবেদী বৈঠকের পরে, আমাদের যে একজন তথ্য উপদেষ্টা আছে মাননীয় প্রধানমন্ত্রী, যিনি দড়ি দিয়ে ধরে আনবে, পারলে বর্ডারে ফাঁসি দিয়ে দেবে শেখ হাসিনার, উনি বলে বসলেন যে উনি আসলে পূর্ণ নিরাপত্তা দেব। ভারত এই আলাপটাই করছে, ভারত চাচ্ছে, এবং এটা ভারতের চাওয়া অন্যায় না, যে বাংলাদেশে স্থিতিশীল রাজনীতি হোক, ভোটের মাধ্যমে জনগণ ডিসাইড করুক কে তাদের রাষ্ট্র ক্ষমতায় থাকবে, যাকে মনে করবে তাকে আসবে, এটা গণতন্ত্রের ভাষা। আর আমি আপনাকে আজকে একটা কথা বলি, আমাদের বাংলাদেশে আপনার মনে আছে রাশেদ ভাই, যখন করোনার দাপট শুরু হলো, বাংলাদেশ গভর্নমেন্ট অফিসিয়ালি করোনা শিকার অ্যাডমিট করে গভর্নমেন্ট হলিডে দিয়ে দিল, তার 2-3 দিন আগে আপিল বিভাগে বেগম জিয়াকে বেল দেয়, এবং এটাও তদানীন্তন সুপ্রিম কোর্টের লজ্জা। আমি সব সময় বলি, আমাদের বিচার বিভাগ কখনোই মানুষের পক্ষে কাজ করে না। অতীতেও দেখেছি, শেখ হাসিনার আমলও দেখেছি, এবং আরো নির্মম দেখেছি ইউনূসের আমলে, এবং দুর্ভাগ্যজনকভাবে তারেক সাহেবের আমলও দেখছি। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে না, বা সরকারের সুরে সুর মেলায়। এনিওয়ে, তো যখন বেগম জিয়ার বেল হলো না, শেখ হাসিনা কিন্তু ফৌজদারি কার্যবিধির 401 ধারায়, এটা আইনি এক্সিকিউটিভকে ক্ষমতা অর্পণ করেছে যে কোনো দণ্ডাদেশ
স্থগিত করে রাখতে পারে, মাফ না স্থগিত করে তাকে মানে শর্ত দিয়ে বা শর্ত ছাড়া রিলিজ করতে পারে। এবং শেখ হাসিনা ওটা ভালো করেছিল। বেগম জিয়া যেহেতু অসুস্থ মানুষ, সাবেক প্রধানমন্ত্রী, করোনার মধ্যে কোথায় যত্ন পাবে, এবং সে কারণে উনি আপনার বেগম জিয়ার শাস্তি স্থগিত করে তাকে বাসায়, এই যে ফিরোজা যে বাসা সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার ছিল সেখানে উনি রেখেছিলেন বা উনি থেকেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই ডক্টর ইউনূস এবং আসিফ নজরুল্লাহ এতটাই স্বাধীনতা বিরোধী, তাদের প্যাথোলজিক্যাল টেস্ট, যে একজন কুখ্যাত বাচ্চু রাজাকার যে রায় হওয়ার 20 বছর না 15 বছর পরে আসলো, তার রায় স্থগিত করে রেখেছে। এটা জানেন তো? ফৌজদারি কার্যবিধির 401 ধারায় ডক্টর ইউনূস বাচ্চু রাজাকারের রায় স্থগিত করে দিয়েছে। এবং বাচ্চু রাজাকার তারপরে আইসিটি ট্রাইব্যুনালে 2 নম্বর কোর্টে গিয়েছে। তো সেখানে কোর্ট বলেছে যে আমরা আর কি করব, রায় যখন স্থগিত করছে আপনি ঘোরেন, হাসেন, বাতাস খান, ঘুরে বেড়ান। তো 71-এ আমাদের বঙ্গবন্ধুর নেতৃত্বে যে আমাদের মুক্তিযুদ্ধ, 30 লাখ শহীদের রক্তের বিনিময়ে, 2 লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে যে বাংলাদেশ, সেই বাংলাদেশে চিহ্নিত 71-এর আলবদর রাজাকার বাচ্চু রাজাকারের রায় স্থগিত থাকবে, আর শেখ হাসিনার রায় স্থগিত করা যাবে না। শেখ হাসিনা তো দেশে ফিরে বলছেন আমি আইনগতভাবে মোকাবেলা করব। লেট হার গিভ এ অপরচুনিটি, তাকে এই সুযোগ দেন আপনি, গণতন্ত্রের সাথে, আইনের শাসনের সাথে। এবং আমার ধারণা আজ হোক কাল হোক বিএনপি গভর্নমেন্ট ওনার রায় স্থগিত করবে, ওনাকে পর্যাপ্ত সিকিউরিটি রাখবে, উনি আইনগতভাবে মোকাবেলা করবে। কারণ আইসিটির বিচার ইতিমধ্যে বিতর্কিত হচ্ছে। এবং আমি আরেকটা বিষয় আপনাকে অবহিত করে রাখি রাশেদ ভাই, আপনি অত্যন্ত বিদগ্ধ সাংবাদিক, কোনো মামলা চলাকালীন আপনি কোনো মন্তব্য করতে পারেন না, সেটা ঠিক। কিন্তু কোনো রায় হয়ে গেলে আমাদের চিফ জাস্টিস লেট লেমেন্টেড হাইবুর রহমান শেলী সাহেবের ভাষণ আছে, রায়ের সমালোচনা করার অধিকার জনগণের বাক স্বাধীনতার অংশ। তো সে কারণেই শেখ হাসিনার যে রায়, আমি বলবো অত্যন্ত দুর্বল রায়, জুরিসপ্রুডেন্স এটাকে অ্যালাউ করে না এবং এই রায় গ্রহণযোগ্য হয়নি। তো আমি যেটা মনে করি যে জনাব তারেক রহমানের নেতৃত্বে যে বর্তমান সরকার, তারা যদি দেশে একটি শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা করতে চায়, তাহলে উচিত হবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে, শেখ হাসিনা ফিরতে চাচ্ছেন, তাকে ফিরার অনুকূল পরিবেশ দেওয়া, এবং শেখ হাসিনা আইনগতভাবে মোকাবেলা করবে। এবং শেখ হাসিনা বাংলাদেশে যখন আসবেন, তখন যে প্রতিষ্ঠানকে আপনাকে আজকে আমি বলে যাই, যে প্রতিষ্ঠান সবচেয়ে বেশি পরীক্ষা দিতে হবে, সেটা হচ্ছে আমি যে প্রতিষ্ঠানে 10 থেকে 12 ঘন্টা দিনের কাটাই, সেটা হচ্ছে আমাদের সর্বোচ্চ আদালত, আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। বাংলাদেশের মানুষ প্রত্যক্ষ করবে যে এত লম্বা লম্বা কথা বলার পর আমাদের বিচার বিভাগ মানুষের পক্ষে কাজ করে কিনা, আইনের শাসনের পক্ষে কাজ করে কিনা, যে কোনো নাগরিকের সাংবিধানিক অধিকার নিশ্চিত করে কিনা, দ্রুত ন্যায্য বিচার পাবার অধিকার নিশ্চিত করে কিনা, নাকি সরকারের সঙ্গে তাল মেলায়। অর্থাৎ 5 আগস্টে যে মানুষের বিস্ফোরণ হয়েছিল, আমি ওইটার সঙ্গে গণভবন মিলাচ্ছি না। স্বাধীনতা হওয়ার আগ থেকে 47 থেকে আজ অবধি কোনোদিন কোনো প্রধান বিচারপতি বা হাইকোর্টের বিচারপতিদের বাসভবন আক্রান্ত হয়নি, যেটা 5 আগস্টে হয়েছিল। কারণ তিনি আপনার মানে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট এমন এমন কিছু মামলায় এমন এমন অবিচার করেছিল যে মানুষ হাঁপিয়ে উঠেছিল। তো সেইটা যেন বর্তমান বিচার বিভাগ না করে, তাহলে কিন্তু পরিণাম খুব ভয়াবহ হবে। তো আমি মনে করি যে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে, দেখ স্বরাষ্ট্রমন্ত্রী তার একা কিছু করতে পারবে না, সরকারের মৌলিক মানে একটা সরকারের টপ লেভেলের সিদ্ধান্ত বা তারেক রহমান সাহেবের সিদ্ধান্ত। আমার মনে হয় যে পরে চাপের মুখে নানা কিছু নথি স্বীকার করার চাইতে বিএনপির উচিত হবে স্মার্টলি শেখ হাসিনাকে আসার সমস্ত অনুকূল পরিবেশ, আইনগত পরিবেশ, কোনো দয়ার বিষয় না, শেখ হাসিনা দয়া চানো না, যেটা আইন অ্যালাউ করে সেইভাবে আসা, এবং তারপরে উনি ওনার রাজনীতি করবে, ওনার আইনগত মোকাবেলা করবে। আওয়ামী লীগের রাজনীতি করবে, বিএনপি রাজনীতি করবে, আমরা এটাই চাই। আমি আজকে একটা কথা পরিষ্কার বলি, বিএনপিকে বাদ দিয়ে একা বাংলাদেশ চলবে না, আওয়ামী লীগকে বাদ দিয়েও বাংলাদেশ চলবে না। এই উপলব্ধি দুটি রাজনৈতিক দলের যতদিন পরস্পরের না হবে, ততক্ষণ আমাদের এই দেশে আগুনের গান চলবে। ওই যে
বিখ্যাত একটা গান আছে না বাংলা, আগুনের দিন শেষ হবে একদিন, ঝর্ণার সাথে গান হবে একদিন। তো আগুনের দিন শেষ হবে না যদি একজন আরেকজনকে দূরে রাখি। হবে আইনগতভাবে কাজ করতে হবে। যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতা মন্ত্রীর বিরুদ্ধে কেস দিয়েছে, সত্যি হোক মিথ্যা হোক, কেস আছে, সেগুলো তারা মোকাবেলা করবে আইনগতভাবে। যদি আদালতে দোষী প্রমাণ হয়, আদালতে রায় হবে, ট্রায়াল কোর্টে, তার বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে, হাইকোর্টের বিরুদ্ধে হবে আপিল বিভাগে, তারপরে হবে রিভিউ। কিন্তু আওয়ামী লীগের যে লক্ষ লক্ষ কর্মী, কোটি কোটি সমর্থক, তার রাজনৈতিক অধিকার তো আপনি কেড়ে নিতে পারেন না। যে দেশে জামাত স্বাধীনতা বিরোধী, তারা রাজনীতি করবে, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ, আমি যদি যুক্তির খাতিরে মেনেও নেই যে এই যে জুলাই আগস্টে আন্দোলনে তদানীন্তন সরকারের নানাবিধ ত্রুটি তো আছেই, নানাবিধ দোষও থাকতে পারে, তাই বলে তো আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারেন না। এইটা একটা বাংলাদেশকে যে মৌলবাদী রাষ্ট্র বানানোর ইউনুস আসিফ নজরুল গংদের যে একটা প্ল্যান, তারই অংশ হিসাবে এটা তারা করেছে। আপনি এটা কৈফত দেখেন, 2025 সালের 5 ফেব্রুয়ারি তারা 32 ভাঙলো। আপনার মনে আছে অজুহাতটা কি তুলেছিল? শেখ হাসিনা ছাত্রদের সঙ্গে বৈঠক করছে। আমি তখন বলেছিলাম কোনটার জন্য টকশোয়, যে শেখ হাসিনা তো আরো কথা বলবে, তখন কোনটা ভাঙবেন? কিংবা ধরেন এইবার যে এত সাকসেসফুল উনি প্রেস কনফারেন্স করলেন, লাইভ প্রশ্নের উত্তর দিলেন, এখন কোনটা ভাঙলেন? এখন কি বাংলাদেশ ভাঙবেন? এইটা হচ্ছে, শুনেন, আমি আবারও দাবি করি বিএনপি সরকারের কাছে যে ডক্টর ইউনূস, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান শুভ্র, স্বরাষ্ট্র উপদেষ্টা, কি নামটা আমার মনে থাকে না, কি নাম? খলিল। না, স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা, আমারও মনে নেই এগুলোর নাম। আচ্ছা, যাই হোক, লেফটেন্যান্ট জেনারেল কি যেন নাম। কেউ যেন দেশ ছেড়ে যেতে না পারে, ট্রাভেল রেস্ট্রিকশন দিয়ে দেন। কারণ এই যে জঙ্গিবাদের উত্থান হয়েছে, আপনি যে রিপোর্ট দেখালেন যে আল কায়দার শাখা আছে, বা এই যে শয় জঙ্গিদেরকে ছেড়ে দিল ইউনূসের গভর্নমেন্ট, আসিফ নজরুলরা পরামর্শ করে, এইটার তো বিচার হতে হবে। হামেদ ট্র্যাজেডিরও যেরকম ইউনূসের বিচার হবে একদিন, এটা যদি বিএনপি না করে পরের সরকার করবে, পরের সরকার না করলে তার পরের সরকার করবে, পাপের বিচার হবে। কোনো ইন্ডেমনিটি দিয়ে কোনো পাপের বিচার বন্ধ থাকে না। তার বড় প্রমাণ বঙ্গবন্ধু হত্যার বিচার। খন্দকার মুস্তাক জিয়াউর রহমানরা তো ইন্ডেমনিটি দিয়েছিল যে হত্যার বিচার হবে না, বাংলাদেশের জনগণ সেটা ভেঙে দিয়েছে। মামুন ভাই, আমরা লাইভের প্রায় শেষ পর্যায়ে। ধন্যবাদ। যে দর্শক বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম, সেই দর্শক স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। আচ্ছা, একটা জিনিস দেখে, এই যে আমাদের রাশেদ ভাই, একটা বিষয় বলি, জীবন ইউনূস সাহেবের তো রাষ্ট্রপতি হওয়ার খোয়াব গেল। হ্যাঁ, ওইটাই কথা বলতে চাচ্ছিলাম আমি। এই যে আমাদের সালাউদ্দিন ভাই, যাকে আমরা শিলং সালাউদ্দিন নামে চিনি, উনাকে আজকে এলজিআরডি মন্ত্রণালয়ে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাদ দিয়ে, এবং রাষ্ট্রপতির নাম ঘোষণা করা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, যিনি অবশ্য বলেন যে 17 বছর আন্দোলন সংগ্রাম করেছেন, অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করেছেন, অনেকবার জেলে গিয়েছিলেন। এখানে আমার দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে গত 17 বছর যখন আওয়ামী লীগ ছিল, আপনারাও বলেন যে আইন লঙ্ঘন, আওয়ামী লীগ কুক্ষিগত করেছিল, গত 24 মাস বা এখন পর্যন্ত যে অবস্থাটা আইন লঙ্ঘনে কারো জামিন হয় না, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ক্ষেত্রে কি এই ধরনের হয়েছিল? যখন জামিনই হইতেছিল না। প্রথম কথা একটা কারেকশন করি, এটা ইদানিংকালে এই প্রতিবাদগুলো না করলে হবে কি, মিথ্যা গোয়েবলস কায়দায় বলতে বলতে ওটা সত্য হবে। প্রথম কথা, 17 বছর কোনো আন্দোলন করেনি বিএনপি। 2007-08 ছিল আর্মি ব্যাকড গভর্নমেন্ট মঈনুদ্দিনের, ফখরুদ্দিন মঈনুদ্দিন, এবং ওই গভর্নমেন্টের আমলে বেগম জিয়ার আগে শেখ হাসিনা গ্রেপ্তার হয়েছিলেন, আওয়ামী লীগের নেতারা গ্রেপ্তার হয়েছিল, বিএনপি নেতারাও হয়েছিল, তারেক রহমান সাহেবও হয়েছিল। তো ওইটা 17 না। আমি একটু মানে রেকর্ডটা স্ট্রেট রাখি। 2009-এ শেখ হাসিনা প্রধানমন্ত্রী ওথ নেওয়ার পর 13 সেপ্টেম্বর অক্টোবর পার্লামেন্টে বিএনপি ছিল, এবং 13 পার্লামেন্টের শেষ দিনে শেখ হাসিনাও বক্তৃতা দিয়েছেন সংসদ নেত্রী হিসাবে, বেগম জিয়াও বক্তৃতা দিয়েছেন বিরোধী দলের নেতা হিসেবে। তার পাশে প্রয়াত মওদুদ আহমেদ বসা ছিল, উনি, বেগম জিয়া একটা করে বক্তৃতা দিচ্ছিল, একটা করে চ্যাপ্টার, একটা করে কাগজ ওনার কাছে দিচ্ছিল, মানে খুবই সৌহার্দ্য পরিবেশে। শেখ হাসিনার বক্তৃতাও সবাই শুনেছেন, বেগম জিয়ার বক্তৃতাও সবাই শুনেছে। আমি পার্সোনালি উপস্থিত ছিলাম দর্শক সারিতে,
এবং ভিআইপি সারিতে ছিলাম বলে দুই নেত্রীকে কাছাকাছি দেখেছি। তো সেই পর্যন্ত তো কোনো আন্দোলনই নাই। ওই সময় একটাই আন্দোলন বিএনপি করতো, বেগম জিয়ার বাড়ি যে ভেঙে দিল সেইটা। তো যাই হোক, মির্জা ফখরুল সাহেব তো কত বছর জেলে ছিল আওয়ামী লীগ আমলে, তো কেউ বলতে পারবে না। কেস হয়েছিল 250টা, কিন্তু টানা তো বোধহয় 6 মাস 7 মাসের বেশি না। আর আপনি যে প্রশ্ন করলেন, জামিন হয়েছিল কিন্তু দেরিতে হয়েছিল। আমি মনে করি কি জানেন, এই বিএনপি আওয়ামী লীগের যে কোনো পার্টির মহাসচিবদের, কেন্দ্রীয় নেতাদের বা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলে, তাদের বেল দেবে ম্যাজিস্ট্রেট। বিচার বিভাগকে কুক্ষিগত 91 সাল থেকেই করেছিল। সেটাকে হয়তো প্রত্যেক সরকারি অতীত থেকে শিক্ষা না নিয়ে আরো বাড়িয়েছিল। যেমন আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দেই আপনার মাধ্যমে, পাকিস্তান আমলে কোন রাষ্ট্রদ্রোহ মামলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জামিন নেওয়ার জন্য পুরো পাকিস্তান হাইকোর্টে আসতে হয়নি। রাশেদ ভাই শুনছেন? জি জি। বড়জোর বিভিন্ন জেলার সেশন জাজ অথবা অনেক সময় ম্যাজিস্ট্রেট কোর্টরা বেল দিয়ে দিয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, ওদিকে মৌলানা ভাসানী, বামপন্থীরা মনি সিংরা তো নিষিদ্ধই ছিল, আন্ডারগ্রাউন্ডে ছিল। আমি বলবো এই দুই দলই, 91 থেকে বেগম জিয়া, 96 থেকে শেখ হাসিনা, এই দুজনের যদি ওই টার্মের 5 বছর মূল্যায়ন করেন, আমার দেখা মতে শেখ হাসিনার 96 থেকে 2001 তার সাবসিকুয়েন্ট শাসনামলের চাইতে, উন্নয়নের কথা বলছি না, উন্নয়নে তো উনি চ্যাম্পিয়ন, কিন্তু এই যে বিচার বিভাগকে স্বাধীন রাখা, নির্বাচন কমিশন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ, অ্যাটর্নি জেনারেল নিয়োগ, শেখ হাসিনার 96 থেকে 2001 অসাধারণ অ্যাপয়েন্টমেন্ট। উনি বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল করেছিলেন, প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ, ওনার বই, কোনো উকিল, সুপ্রিম কোর্টের লয়ার বা জাজরা ওনার বই ছাড়া রিট মামলা করতে পারে না, কনস্টিটিউশন ল অফ বাংলাদেশ, মাহমুদুল ইসলাম। এবং ওনার মতো একজন কোনো দল করে না, আওয়ামী লীগ কেন কোনো দলই করেননি, শেখ হাসিনা তার যোগ্যতা দেখে নিয়োগ দিয়েছিল এবং উনি সাকসেসফুলি অ্যাটর্নি জেনারেল শেষ করেছিল। তো সেইটা তো শেখ হাসিনার কৃতিত্ব। শেখ হাসিনা লুৎফর রহমান সরকারকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর করেছিল, জানা সত্ত্বেও যে লুৎফর রহমান সরকার আওয়ামী লীগের রাজনীতি সাবস্ক্রাইব করে না। আমাদের জাতির দুর্ভাগ্য, শেখ হাসিনার এই 96 থেকে 2001 উদারতা যেরকম বেগম জিয়া 2001 থেকে 6 ধরে রাখলো না, পরবর্তীকালে শেখ হাসিনাও তার শাসনামলে বিশেষ করে 15 থেকে 24 পর্যন্ত এই প্রাতিষ্ঠানিক নিয়োগগুলোতে আমার বিশ্বাস উনি অত্যন্ত শার্প লেডি, উনি নিজেও এখন রিয়েলাইজ করবে যে বিচার বিভাগকে যদি উনি এই আইনমন্ত্রী আনিসুল হক বা তার ভাস্তা তাপসদের কথায় আজ্ঞাবহ না করত, তাহলে হয়তো এই 5 আগস্ট ঘটতো না। যাই হোক, এখনো কিন্তু আমি আপনাকে সত্য বলি, এখন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা তো কেউ অল্প সংখ্যক জেলে আছে, বাকিরা বাইরে আছে, বা 100-র বেশি এমপি আছে, বেল হচ্ছে না, এটা দুঃখজনক। আমি এটার প্রতিবাদ করি প্রতিনিয়ত কোর্টে, যে কোনো রাজনৈতিক আদর্শ বিশ্বাস করে দেখে আপনি বিনা বিচারে কোন নাগরিককে জেলে রাখবেন না। আওয়ামী লীগ তো বটে, আওয়ামী লীগের নেতা কর্মী সব। এইটা আগেকার অবস্থা চেয়ে একটু শেষ করে নিই বড় ভাই, এইটা আগেকার অবস্থা চেয়ে আরো খারাপ হয়েছে। আমি বলছি, আমি পরিষ্কার বলছি, আওয়ামী লীগের আমলে যাই হোক না কেন এতটা জামিন বন্ধ হতো না, কিন্তু এখন যেটা হচ্ছে, এবং আনফরচুনেটলি ইউনূসের আমল তো অন্ধকার যুগ। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে জনগণের প্রত্যাশা ছিল যে উনি সাংবিধানিক পদগুলোতে ভালো ব্যক্তি নিয়োগ দেবে, কিন্তু এমন ব্যক্তি নিয়োগ দিয়েছে বিভিন্ন পদে বা বিভিন্ন প্রতিষ্ঠানে, মানুষ হতাশ হচ্ছে। তার সঙ্গে সবচেয়ে যেটা বড় এই সরকারকে চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সেটা হচ্ছে শেখ হাসিনার আমলে গ্রামীণ জনগণ বিদ্যুতের ব্যবহারে অভ্যস্ত হয়ে গিয়েছিল। আমার এক বন্ধু আমাকে আজকে ফোন করে বলল দিনাজপুর থেকে, যে দোস্ত, এখন আর গ্রামে এসে কেউ সংস্কারের কথা বললে মানুষ ঝাঁটা দিয়ে, মানে জুতা দিয়ে পেটা করবে। যে সংস্কার পরে, চেঞ্জ পরে, আগে বিদ্যুৎ দিয়ে, জ্বালানি দে, যেটা শেখের বেটি দিয়ে গিয়েছিল সাফল্যের সঙ্গে। বলেন। যে আসলে আমি যে প্রশ্নটা আপনাকে করতাম সেই প্রশ্নটার জবাব আপনি অলরেডি দিয়ে ফেলেছেন। মানে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছিলাম যে মামুন ভাই, আমরা অতীত সব বাদ দিই, গত 15 বছর আওয়ামী লীগের শাসনামলে বিচার ব্যবস্থার যা ছিল তার সাথে এখনকার গত 24 মাসের বিচার ব্যবস্থার তুলনা করেন, সেটা আপনি অলরেডি করে ফেলছেন। সুতরাং এইটা আর আমি আপনার প্রশ্ন করে অযথা ইয়ে করে লাভ নেই। আমি একটা ভিডিও দেখানোর চেষ্টা করছি ভাইজান, দেখেন। আমরা মানবতা, ভিখারি যাই হব, তুমি পুলিশ সদস্য 3 জন 4 জন,
তোমরা এইভাবে তারে মারতে পারো, তার টানাটানি করে ব্যাগ ফেলে দিতে পারো, এরা কি মানুষ হবে না? না, প্রথম কথা, এইটার যে ভিডিও দেখালেন এটা কি ঢাকার? আমাদের ঢাকা এটা শহরে? ঢাকা, এটা ঢাকা। ওই মহিলা তো আর একা দুনিয়া নষ্ট করছিল না, তাদের উচিত ছিল ওয়ারলেসে মহিলা পুলিশ ডাকা। এইটা হচ্ছে আমাদের পুলিশের হ্যান্ডবুকেও আছে এবং আমাদের বহু রায়ও আছে। কোনো মহিলাকে পুলিশি দিয়ে কিছু করতে গেলে মহিলা পুলিশ ফরজ, মহিলা পুলিশ ফরজ। এবং এই যে বর্বরতা, এগুলোকে তো আপনার কখনোই কোনো সভ্যতা এলাও করে না। এখন বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, তারা কই? এখন আইনের শাসন কোথায়? শোনেন, বাংলাদেশের জাতির দুর্ভাগ্য যে বারবার স্বপ্ন দেখে, স্বপ্ন ভঙ্গ হয়। এর মধ্যে দিয়ে তবে আমাদের এই পলিমাটি অত্যন্ত দৃঢ়। মুক্তিযুদ্ধ, আমি একটা কথা আপনাকে আজকে বলে যাই, মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো রাজনীতি বাংলাদেশে টিকবে না। এইটা আমি পালস বুঝি মানুষের। আপনি আওয়ামী লীগ দমনের নাম করে আপনি যে ইউনূস যে মুক্তিযুদ্ধ আক্রান্ত করেছিল, ইউনূস নিজের অজান্তেই জানে না কতগুলো বিচারের ইনশাল্লাহ সে ভবিষ্যতে মুখোমুখি হবে। মানবে সর্বশেষ একটা প্রশ্ন করব, একটা ছবি দেখাবো, ছবির সাথে একটা প্রশ্ন করব, আপনি আমাকে 2 মিনিটের ভিতরে জবাব দিতে হবে, এরপর আমরা লাইভটা শেষ করব। জি, এই হচ্ছে যে ছবি, দেশে ফিরলেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শের বাহাদুর, হাজারো সমর্থকের সংবর্ধনা, মানে অকল্পনীয় সংবর্ধনা। যেই শের বাহাদুর নেপালের সকলে পালিয়ে গিয়েছিল, অনেক মন্ত্রীকে তো ওখানে মাইরেই ফেলছিল, এরপরে আজকে ফেরার পরে ওনাকে সংবর্ধনা দিয়েছে হাজারো মানুষ। বলতেছে নেপাল তো ছোট দেশ ওদের। শেখ হাসিনা যদি ফিরে অবস্থাটা কি দাঁড়াবে? এর চেয়ে বড় সংবর্ধনা হবে। কারণটা হচ্ছে, প্রথম তো আওয়ামী লীগের একটা 40% জনগোষ্ঠী সমর্থন আছে। নাম্বার 2, শেখ হাসিনার ফেরা এবং এই যে সংবর্ধনা, এটা গ্রাউন্ড ওয়ার্ক তৈরি করে দিয়ে গেছে ডক্টর ইউনূস এবং তার অ্যাডভাইজাররা। তারা যখনই বঙ্গবন্ধুকে আক্রান্ত করেছে, মুক্তিযুদ্ধ জাদুঘর 32 নম্বর সহ সারা দেশে, আপনি বলেন মুজিবনগরের ওই যে স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বীর শ্রেষ্ঠদের স্মৃতিস্তম্ভ ভেঙেছে, বা বিএনপিও কন্ট্রোল করতে পারছে না। প্লাস মানুষ কোনো পরিবর্তন দেখছে না, বিচার বিভাগ কেন, কোনো বিভাগই কোনো পরিবর্তন হয়নি। ফলে শেখ হাসিনার প্রাসঙ্গিকতা ফিরে আসছে। এখন আমি তো প্রত্যাশা করব যে বিএনপি স্মার্টলি হ্যান্ডেল করবে। বিএনপি যদি ধরে থাকে, জিদ ধরে থাকে, তাহলে শেখ হাসিনা আরো জনপ্রিয় হবে। এখন এটা বিএনপির ব্যাপার। তবে জাহিদ সাহেব যে বক্তব্য দিয়েছে তথ্য উপদেষ্টা হয়ে, সেটা তো বোঝা যাচ্ছে যে তাদের মধ্যে আপনার যে থার্মেলে যে সরকারি নেপথ্যে কি ঘটছে। ধরেন, আমি সাধারণত আপনার মতো আমিও একমত, আমরা সাধারণত কোনো গুজব ছড়াতে চাই না বা অনুমান করে বলতে চাই না। তবে নিশ্চয়ই দীনেশ ত্রিবেদী তো আর ওইখানে নরেন্দ্র মোদীর কাছে গিয়ে বলেনি যে তারেক জিয়া আমাকে খুব সম্মান দিয়েছে। নিশ্চয়ই তারেক জিয়ার কোনো বক্তব্য প্রধানমন্ত্রীর আছে, নরেন্দ্র মোদীরও বক্তব্য আছে। এবং আপনি বোধহয় এটা জেনেছেন রাশেদ ভাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সঙ্গে তাদের সম্পর্ক উনি ডিল করবে, উনি আর দীনেশ ত্রিবেদী। এবং আপনি বোধহয় দেখেছেন যে বিশাল ঘরে মিটিং হচ্ছে, উনি আর দীনেশ ত্রিবেদী মুখোমুখি। এবং দীনেশ ত্রিবেদী কিন্তু খুব, আমি একটু বলে নিই আপনাকে, একটু অনুমতি নেই। দীনেশ ত্রিবেদীর ইতিহাসটা আমাদের এখানকার মৌলবাদীরা জানে না বা বিএনপিও জানে না। দীনেশ ত্রিবেদী ছাত্র জীবনে যুব কংগ্রেসের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি ছিল রাজীব গান্ধী, ইন্দিরা গান্ধীর আমলে। তারপরে যখন তৃণমূল হয়ে গেল মমতার নেতৃত্বে, তখন সে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের মতো। মমতা যখন ওই সোনিয়া গান্ধীর নেতৃত্বে মনমোহন সিং এর গভর্নমেন্টে রেলমন্ত্রী হিসাবে রেলমন্ত্রী হলো, তারপরে যখন 11 সালে জিতলো মমতা, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলো, তখন মমতার জায়গায় কিন্তু মমতা দীনেশ ত্রিবেদীকে দায়িত্ব দিয়েছিল। কাজে উনি মাটি থেকে উঠে আসা রাজনীতি নেতা, গতকাল হয়নি বা কারো পরিবারের কারণে হয়নি। এবং অত্যন্ত তার চোখে মুখে দেখবেন আপনি, মানে খুবই অভিজ্ঞতা। এবং আপনি তাকে দেখেছেন একটা বড় ভাইয়ের মতো, বড় দাদার মতো। সে কিন্তু কারো অসম্মানী গায়ে লাগাচ্ছে না, তার কাজ সে করে যাচ্ছে। আমাদের উচিত হবে আমাদের স্বার্থ বজায় রাখা, ভারতের কাছ থেকে আমাদের যে অমীমাংসিত সমস্যা সেটার সমাধান করা। আর ভারতের উপদেশ দরকার নাই,
আমার দেশের একটা বড় দলের রাজনীতিকে আমরাই করতে দেব। মানুষ যদি গ্রহণ না করে, গ্রহণ করবে না। আরেকটা শক্তির নিত্যতার সূত্র আছে ভাই, আমরা পড়েছি, শক্তি কখনো ক্ষয় হয় না, এক শক্তি থেকে আরেক শক্তিতে রূপান্তরিত হয়। মুসলিম লীগ ক্ষয় হয়নি, মুসলিম লীগ কনভার্ট হয়ে গেছে বিএনপি সব বিভিন্ন দলে, কিন্তু আওয়ামী লীগ তো আর কনভার্ট হওয়ার জায়গা নাই। কারণ মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ লালন করছে, যেটা শেখ হাসিনা বলতেন আগে আমাদের সব বিভিন্ন জায়গায়, যে আমরা যেদিন থাকবো না সেদিন মুক্তিযুদ্ধ থাকবে না, বঙ্গবন্ধু অসম্মানিত হবে, শহীদরা অসম্মানিত হবে। তা আমি তো দেখলাম ইউনূস সেই কাজটাই করলো। কাজী সেই কারণে আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হয়েছে। তারপরও তাদের যে ভুল ত্রুটি আছে, অপরাধ আছে, অপরাধ নেই এটা আমি বলবো না, অন্ধের মতো অনেক অপরাধ আছে। রাজনীতিক কন্ট্রোল করতে পারেনি, জামাত শিবির বৃদ্ধি পেয়েছে, তারা সেটা বুঝতে পারেনি, অথবা বুঝেও তাদের অনেক দুর্নীতিবাজ নেতারা এগুলোকে ওভারলুক করতে চেয়েছে। রাজনৈতিক ভাবে আমাদের শিক্ষা ব্যবস্থায় নৈতিক পরিবর্তন আনতে পারেনি। কারণ ধরেন এই যে নাহিদ, তারপর কি নাম, হাসনাত আব্দুল্লাহ, তারপরে যে বলছিল আমি না সার্জিস, তারপরে যে কি নাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যে বলছিল আমি ট্যাক্স কি নাম কি চালাবো, থ্রিলার না হুইলার চালাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরা তো 5-6 পড়া অবস্থায় শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায়। তাহলে স্কুলের শিক্ষাক্রম কি হলো, কলেজে কি হলো, বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি কি শিক্ষা দিল, শিবির যে তলে তলে বড় হলো তারা এটা বুঝতেই পারলো না। কাজেই এগুলো সবগুলো নিজেরাও নিশ্চয়ই আত্মোপলব্ধি করছে। তবে আমি আরেকটা শেষ অনুরোধ করব আজকে টকশোয়, বাংলাদেশে গণতন্ত্রের জন্য, আইনের শাসনের জন্য, বিচার বিভাগের স্বাধীনতার জন্য, মৌলবাদ, জঙ্গিবাদ, এই যে আপনার জয়সি মোহাম্মদ সহ এগুলোকে দমন করা, স্বাধীনতা বিরোধী শক্তিদের দমন করার জন্য আওয়ামী লীগ বিএনপিকে ন্যূনতম জায়গায় ঐক্যমতে পৌঁছাতে হবে। এইটা যত তাড়াতাড়ি এই দুই দল করবে বাংলাদেশের জন্য তত মঙ্গল। নতুবা ওই যে বীরের রক্তধারা, মাতার অশ্রু জল, বীরের রক্তধারা সবই কি ধরার ধুলায় হবে আরা, এই প্রশ্ন উঠবে বারবার। ধন্যবাদ। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, আপনারা অনেকে কমেন্টস করেছেন, আমরা কমেন্টস এর আজকে উত্তরগুলো দিতে পারিনি কারণ বিভিন্ন বিষয় নিয়ে দুঃখিত এই জন্য যে আপনাদের কাছে যে আপনারা কমেন্টস নিতে পারেনি এবং করতে পারেনি। আর রাতের যেহেতু 11টার কাছাকাছি বেজে গেছে, আজকে মাধ্যমে কি আমি একটা আপনার কাছে আবদার করতে পারি? অবশ্যই অবশ্যই। হ্যাঁ, সামনের বৃহস্পতিবারে আপনি আপনার সময় আগে আনলে আপনি আমি মিলে কিছু দর্শকদের প্রশ্নের উত্তর দিতে চাই, তাহলে আমাদের লাইভ অনুষ্ঠান। ওইটাই বলছিলাম যে দর্শক শ্রোতা মানে আগামী সপ্তাহে মাউন্ট ভাই আমাদের প্রতি বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতের 9টায় আসে। আগামী সপ্তাহে আপনাদের প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করব। তো আজকে এখানে দিতে পারলাম না। আর মাউন্ট ভাই, আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট, যে প্রতিদিনই কিছু না কিছু ঘটে যাচ্ছে। এমনও হতে পারে যে আপনার বৃহস্পতিবারের শিডিউল ডেট আমাদের সাথে, এর ভিতরেও হয়তো কোনোদিন আমরা হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার, ঠিক আছে, ইটস মাই প্লেজার, কথা বলতে অবশ্যই ইটস মাই প্লেজার। আপনি যখনই বলবেন জাস্ট একটু কয়েক ঘন্টা আগে বলেন, তাহলে আমি ওইভাবে সাজাতে পারি। মান ভাই, আমি প্রথমেই বলছিলাম যে শেষ কোত্থেকে শুরু কোত্থেকে শেষ সেটা আমি বুঝতে পারছি না। আপনি একটা কথা বললেন আজকে যে বিএনপি আওয়ামী লীগ এক জায়গায় হইতে হবে, তো আমার মাথায় যেটা ঘুরতেছে সেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি আমাদের দেশ স্বাধীনতার পেছনে সবচেয়ে বড় অবদান। আর বিএনপি যদি বলে যে জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছিলেন বা নিজে দিয়েছিলেন, ওটা বিএনপির বিশ্বাস। এবং আমিও যদি ধরে নিই যে ঠিক আছে উনি বঙ্গবন্ধুর পক্ষ হয়ে ঘোষণা দিয়েছিলেন, তার মানে পাকিস্তানিদের কাছে 2 জন জাতীয় বেঈমান, একজন বঙ্গবন্ধু, একজন জিয়াউর রহমান। বিএনপির উপরে এখন যদিও পাকিস্তান আসর করছে, পাকিস্তান কিন্তু সময় পেলে তাদেরকেও আছাড় মারতে ছাড়বে, কারণ বেঈমানের। আমি রাশেদ ভাই জাস্ট 30 সেকেন্ড নেই। জি জি, এইটা আমার কাছে এই যে বিএনপির একজন পোরখা নেতা রিজভী আহমেদ একটা অবান্তর মন্তব্য করলো, হাস্যকর। আমি এগুলোর উত্তরও দিতে চাই না। ফ্যাক্টটা কি, 27শে মার্চ জিয়াউর রহমান যখন নিজের স্বাধীনতার ঘোষণা দিল, তারপরে যখন আওয়ামী লীগ নেতারা গিয়ে বললো যে আপনাকে তো সবাই চেনে না, এটা তো বাস্তব। উনি তখন আর্মির মেজর, পাকিস্তানে ছিলেন দীর্ঘদিন, এটা সব মেজরকে তো চিনার কথাও না। কিন্তু নিঃসন্দেহে একজন তরুণ মেজর মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছে, এটা তো উৎসাহ ব্যঞ্জক যারাই শুনতে পেরেছে। এবং জিয়াউর রহমানও দেখেন যখন আওয়ামী লীগ নেতারা গিয়ে বললো, তখন বললো যে আপনারা কারেকশন করে দেন। তো
ওনারা বলে আপনি করেন। জিয়াউর রহমান জানেন লেখাপড়া করেছে করাচিতে বা বিভিন্ন জায়গায়, তার বাবাও কলকাতায় পারমাণবিক শক্তি কমিশনে চাকরি করতো, পড়াশোনা ভালো। তো জিয়া নিজেই কারেকশন করে লিখলেন, আই অন বিহাফ অফ গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিব ডু হিয়ার। তারও বাদ দেন আপনি, এই যে হাস্যকর যুক্তি বিএনপি নেতারা করে, তারা তাদের প্রতিষ্ঠাতাকে অপমান করে। আমি দুইটা কথা বলি, শেষ করি। তেলিয়াপাড়ায় যে 2 এপ্রিল 27 জন মেজর সহ মিটিং হলো, সভাপতিত্ব করলেন আমাদের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের প্রধান সেনাপতি এমএজি ওসমানী, যেখানে জিয়াউর রহমান, খালেদ মোশাররফ, শফিউল্লাহ সব বীররা মিটিং করলো। এবং সেখানে জিয়াউর রহমান, আপনি ঐতিহাসিক ডকুমেন্ট, ওই জিয়াউর রহমান তো ওখানে বলেন যে আমি রাষ্ট্রপতি, আসেন আমার নেতৃত্বে করেন। জিয়াউর রহমানরা যখন প্রশ্ন করলো যে রাজনৈতিক নেতারা কোথায়, তাদের সঙ্গে তো আমাদের মেলবন্ধন হতে হবে। এবং তখন তো রাজনৈতিক নেতা মানে আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের ভোটে নির্বাচিত প্রতিনিধি, তারাই বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে পারে, এবং তারা তা করলেও। এবং তখন আপনাকে আমি বলি, তদানীন্তন মেজর সিআর দত্ত, পরে যিনি মেজর জেনারেল হলেন, আর ওসমানী সাহেব, আর আরেকজন বোধহয় নামটা মনে পড়ছে না, সেই বীর মুক্তিযোদ্ধা আর্মি অফিসার, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, এই 3 জনকে দায়িত্ব দিল যে আওয়ামী লীগের এমপিদের সঙ্গে আলাপ করে সরকার তারা কিভাবে গঠন করবে সেখানে তারা। এবং মুক্তিযুদ্ধের 10 এপ্রিল ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স হলো। 14-15-তে অনেকবার তাজউদ্দিন সাহেবের একটা স্বপ্ন ছিল যে আমরা ওত নেব স্বাধীন বাংলাদেশে, বাংলার মাটিতে। তাতে বোধহয় 14 এপ্রিল একটা চেষ্টা করেছিল, পাকিস্তানিরা জেনে যাওয়ায় বম্বিং করে। পরে তো মেহেরপুরের আম্রকাননে এখন অহেতুক মানুষটা জেলে আছে, এই যে আপনার বীর মুক্তিযোদ্ধা, ওই সময়কার এসডিও আপনার আমলা, আপনার হচ্ছে পরে যে শেখ হাসিনার